সবাইকে ওয়েলকাম করছি বেলামে প্রেজেন্স ব্যাটে বলে বিশ্বকাপে পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, এসএসআরএম স্টিল অ্যান্ড এডিয়ান টেলিকম। দর্শক, আর কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে ইন্ডিয়া এবং বাংলাদেশের ম্যাচ, যে ম্যাচ নিয়ে আমরা খুব এক্সাইটেড। বাট আমাদের এক্সাইটমেন্ট খুব শুরু হয় ম্যাচের শুরুতে, খেলাটা শেষ আমাদের এক্সাইটমেন্টও শেষ হয়ে যায়। বাট আজকে আমরা তারপরেও চাই ভালো ক্রিকেট খেলতে। আমরা সকালে দেখেছি ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত খেলেছে এবং 10.5 ওভারে গিয়ে কত দারুণ করে তারা আসলে তাদের ম্যাচটাকে র্যাপ আপ করে নিয়ে এসছে, এবং যেটা দরকার ছিল তাদের যে তাদের রান রেটটা বাড়ানো, সেটা কিন্তু তারা প্ল্যানিং করেই খেলেছে। সো এরকম একটা গুড ক্রিকেট আসলে আমরা দেখতে চাই। যদিও অনেকে বলছে যে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ ছিল ইউএসএ, বাট সেটা আসলে ডাজন্ট ম্যাটার। কথা হচ্ছে ভালো খেলতে পারলো কিনা। সো বাংলাদেশ টিম আজকে জ্বলে উঠবে, টাইগারদের মতো পারফর্ম করবে। আমরা জানি যে বিশ্ব সেরা মানে ক্রিকেটার অর ব্যাটার অর বোলার যেটাই বলি না কেন, তাদের এগেনস্টে আজকে বাংলাদেশ মাঠে নামবে। বাট আমাদেরও কিন্তু ভালো বোলার রয়েছে, ব্যাটিং আমরা সাফার করছি, টপ অর্ডার কাজ করছে না। বাট তারপরও স্বপ্ন দেখতে দোষ নেই দর্শক, আমি স্বপ্ন দেখছি এবং স্বপ্ন দেখে আজকের শো শুরু করছি। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আজকের শোতে। সঙ্গে রয়েছে মৌসুমী মৌ, আমার সঙ্গে রয়েছেন স্পোর্টস অ্যানালিস্ট ডাক্তার আনোয়ারুল ইকবাল মিতু, এবং সেই সাথে রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। হ্যালো, ওয়েলকাম করছি। কেমন আছেন? ভালো আছি। কি খবর? ভালো আছি। বাংলাদেশের ম্যাচ আমাদের টেনশনটা খুব কাজ করে, যেমন আমি এখন থেকে টেনশন ফিল করছি, কারণ ম্যাচ শেষ হলে মন খারাপ নিয়েও আসলে শো করতে হয়। ইকবাল ভাই, কিছু করার থাকে না তখন। বাট আজকে কি মনে হয়, কিছু চেঞ্জেস তো অবশ্যই আশা করছেন আজকে, নাকি না কোনো চেঞ্জেস দরকার নেই? যেই টিম নিয়ে অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলেছে সেই টিমটাই খেলবে, নাকি আগের যে আমাদের উইনিং কম্বিনেশন ছিল সেই কম্বিনেশনে আজকে আমরা মাঠে নামবো? আচ্ছা, ধন্যবাদ এবং ডিবিসির সমস্ত ক্রীড়ামোদীদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের দুই দিকে সমস্যা, একটা হচ্ছে আমরা অ্যানালিস্ট, আবার বাংলাদেশি সাপোর্টারও। মানে সত্যিটা বলতে গেলে খুব খারাপ লাগে, আবার না বলেও থাকা যায় না, যেহেতু আমার কাছ থেকে দর্শক জানতে চায়। তো এখন জিনিসটা হচ্ছে, দেখেন আপনার যে 15 জন প্লেয়ার আছে, এতে ঘুরিয়ে ফিরিয়ে তো আপনি খেললেন, কিন্তু আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টটা এত ব্যর্থ, এবং এখন তো আর ধরেন কে গেল না, কে কাকে নিল না, এগুলো আলাপ না করে আমার মনে হয় বাংলাদেশের কিন্তু হারানোর কিছু নেই। কারণ আমি দেখেন, একটা খুব খারাপ লাগে যখন একটা কোচ, টিমের কোচ বলেই দেয় আমরা যে পর্যন্ত রানডে উঠেছি এটাই যথেষ্ট, দেন আরেকটা প্লেয়ারের কিন্তু তখন আর কিছু মানে তার ভিতরে কোনো মোটিভেশন থাকে না। তো এই জিনিস যদি হয় আমাদের কোচের, কারণ কি আমরা ঠিক আছে, আমরা তো চ্যাম্পিয়নশিপের জন্য আসলে যাই না, আর আমরা সেই ফানুসটাও উড়াতে চাই না যে আমরা সেমিফাইনাল খেলবো, ফাইনাল খেলবো। আপনি যে কথাটা একটু আগে বললেন, আমি বিশ্বাস করেন টুর্নামেন্টের আগ থেকে শুরু করে এ পর্যন্ত যতখানি টকশো করেছি, আমি সব জায়গায় বলেছি বাংলাদেশ ভালো খেলুক, খেলার আগে হেরে যাওয়ার কোনো কারণ নেই। কিন্তু ওই যে আজকে ওয়েস্ট ইন্ডিজের কথাটা একটু আগে বললেন, দেখেন ওদের যেটা করলো আজকে, ইউএসএ কে ছোট করে দেখার কিছু নেই। কারণ ইউএসএ যেইভাবে এই টুর্নামেন্টটা খেলেছে, বাংলাদেশের সাথে সিরিজ তারা জিতেছে, বড় দলকে হারিয়ে এখানে এসছে। এবং আপনি যদি সাউথ আফ্রিকা ইউএসএর খেলাটা দেখেন, খেলাটা তারা হেরেছে ঠিক আছে, কিন্তু খেলার যে মাধুর্য, খেলার যে কম্পিটিশন, সব তারা কিন্তু রেখেছে, লাস্ট ওভারে গিয়ে হেরেছে। আমরা সেইটাই চাই, আমরা খেলার আগে হারতে চাই না। আর ইন্ডিয়ার সাথে কিন্তু আমাদের ভালো রেকর্ডও কিন্তু আছে, এবং আমরা খুব ক্লোজ ফাইটে গিয়ে কিন্তু কয়েকটা গেম হেরেছি, যদি আপনি রিকল করতে পারেন। তো সুতরাং আমি যেটা চাই যে আপনি ভালো খেলেন, আপনি যদি 25 বলে 16 করেন, ইউ ডোন্ট হ্যাভ টু প্লে। কারণ আমি যদি 140, 120, 130 আগে ব্যাটিং করে যদি এটা করি, দেন ইউ হ্যাভ লস দ্য গেম। তো আমার যেটা করতে হবে, আমার তো ভয়ের কিছু নেই আর আমার হারানোর কিছু নেই। তখন আপনি আপনি 1-2 ওভার দেখতে পারেন। ইট ইজ নট দ্যাট, আপনি দেখেন কিছু কিছু প্লেয়ার আছে, আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখেন, আইপিএলও দেখেন, ক্রিকেটিং শট দিয়েও কিন্তু রান করা যায়। ইট ইজ নট দ্যাট আপনার একদম বের হয়ে গিয়ে ধুমধারাক্কা মারতে হবে। আন্ড্রে রাসেলও খেলে, এবিডি ভিলিয়ার্সও খেলতো। তো আপনি দুইজনের ব্যাটিং ইয়েটা যদি দেখেন, যে ডিফারেন্ট ইস্যু, কিন্তু দুইজনেই কিন্তু দুই রকম। আপনার যখন স্ট্রেংথ নাই, আপনি কার্ভিং ক্রিকেট খেলেন, আপনি স্মার্ট ক্রিকেট খেলেন, আপনি সিঙ্গেলসটা নেন, আপনি ঘুরান, আপনি চক্রটা ঘুরান, তাহলেই হবে। কিন্তু আমাদের ব্যাটসম্যান যেটা করে, দেখবেন ডেড খেলে, মানে একেবারে ডেড, মানে কি পিচের বাইরেও বল যায় না। হোয়াট ইজ দিস? আপনার তো এটা 20 ওভারের খেলা, যেটা আমরা আকর্ষণীয় করেছি শর্টার ভার্সন করতে করতে। তো সুতরাং আপনার যদি রান বোর্ডে না আসে, বলার যতই ভালো বল করুক, তখন তাদের আর মোটিভেশন থাকে না। আমি তো নিজে খেলতাম, ওই লেভেলে না খেলি, কিন্তু বোঝা যায় যে একটা খেলার কি হতে যাচ্ছে। একেবারেই হ্যাঁ, ঠিক তাই। আমি আলোচনায় আবারও ফিরবো, আমি ইনান ভাইয়ের কাছে চলে যাব। বাংলাদেশ যখন হেরে যায় তখন তো নিশ্চয়ই ভীষণ খারাপ লাগে। অবশ্যই, এটি তো আমাদের, যেহেতু আমরা একটি ক্রীড়াপ্রেমী জাতি, বাংলাদেশ ক্রিকেট টিম ভালো খেলবে এটি তো সবার প্রত্যাশা থাকে। এরপরও খেলায় হার জিত রয়েছে, তবে কোনো হারই কাম্য নয়। বাংলাদেশ টিমের ক্রিকেটে হার সবসময় আমাদের জন্য দুঃখের।
আমরা কষ্ট পাই, মন খারাপ লাগে, আবারও আশায় বুক বাঁধি। আমরা স্বপ্ন দেখি যে বাংলাদেশ ক্রিকেট দল একদিন বিশ্ব জয় করবে, বিশ্বে বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে সবাই আলোচনা করবে। যদিও আমরা বিশ্বের অন্যতম একটি ক্রিকেট প্রেমী দেশ, কিন্তু সেই তুলনায় কিন্তু আমাদের দেশ থেকে ক্রিকেটটাকে নিয়ে আমরা আগাতে পারছি না। এই জায়গাটিতে আমাদের আরো ফোকাস করা উচিত, কাজ করা উচিত। এক্স্যাক্টলি, যেটা একটু আগে ভাইয়া বলছিলেন, ইকবাল ভাই, যে তিনি একটা সময় ক্রিকেট খেলতেন। আপনার কি খেলাধুলার সাথে কোনো কানেকশন ছিল কিনা? মানে যদি রাজনৈতিক এই লাইনটাতে না আসতেন, তাহলে আসলে কি ক্রিকেট বা ফুটবল বা এই দিকে যেতেন কিনা? সেটা হতো কিনা জানি না, তবে ছোটবেলায় তো ক্রিকেট খেলতাম, প্রচুর খেলতাম, ফুটবলও খেলতাম। বিশেষত স্কুল লাইফে আমার বাসার সামনে আমার স্কুল ছিল, স্কুল মাঠে অনেক খেলেছি। সারাদিনই ছুটির দিনে ব্যাট বল নিয়ে মাঠে দৌড়ানোর অভ্যাস ছিল, খেলতাম। আসলে ওভাবে বিভাগীয় পর্যায়ে কিংবা যে একেবারে নিয়ম করে বা সিস্টেমাইজড ওয়েতে ক্রিকেট খেলেছি এমন না, বাট পাড়া মহল্লার খেলা বলতে, স্কুল পর্যায়ের খেলা বলতে যেটি বোঝায়, সেটির অভ্যাস সবসময় ছিল। এখনও সুযোগ পেলে অনেক সময় বন্ধুদের সাথে ক্রিকেট খেলা হয়। ওকে, আমি একটু এবার চোখ রাখবো পর্দায়। ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএস এর যে ম্যাচটা, স্কোর বোর্ডটা আমি একটু দেখে নিতে চাই এই মুহূর্তে। হোপের কথা আসলে কি বলবেন? 39 বলে 82 রানের একটা দারুণ ইনিংস তিনি খেলেছেন নিকোলাস পুরান, এবং নিকোলাস পুরানের জন্য আমার দুঃখ হচ্ছে, ওই দিন আসলে 98 করেছিল। ডুরানের জন্য তিনি একটা সেঞ্চুরি করতে পারেননি, 12 বলে 27। জনসন চার্লস করেছেন 14 বলে 15। অন্যদিকে এদিকে যদি একটু তাকাই, অ্যান্ড্রিস গাউস তিনি আসলে 16 বলে 29 করেছেন, নীতিশ কুমার 19 বলে 20 এবং মিলিন্দ কুমার করেছেন 21 বলে 19। আমি আন্দ্রে রাসেলের বোলিং নিয়ে একটু মিতু ভাইকে বলবো, এবং রোস্টন চেজের কথা তো আলাদা করে বলবো, বিকজ দারুণ খেলেছেন তিনি। 4 ওভার বল করেছেন, 19 রান দিয়েছেন, 3টা উইকেট নিয়েছেন, এবং আলজারি জোসেফ পরে সে আসলে আরও 2টো উইকেট নিয়েছেন 31 রান দিয়ে। আচ্ছা, একটা কথা বলি, আসলে দেখেন আজকে হয়তোবা ভালো করেছে, আজকে এই খেলাটাই যে আবার যখন সাউথ আফ্রিকার সাথে খেলবে, ডিফারেন্ট বল গেম। কারণ কি, এক একজন ব্যাটসম্যানের ক্যাপাবিলিটি কিন্তু এক এক রকম। আমরা যতই বলি ইউএস ইজ আ ভেরি গুড টিম, তারা ভালো করেছে, কিন্তু যখন এইসব টিম, আমরা তো ধরেন ওয়ার্ল্ড কাপে কিছু বড় টিম থাকে আর কিছু ছোট টিম থাকে, ছোট টিম ভালো করে কিন্তু বড় টিম কিন্তু ভালো করতেই থাকে। তো এখন যেই পর্যায়ে এই আন্দ্রে রাসেল এবং রোস্টন চেইজের যে স্পিন, আপনার যখন সাউথ আফ্রিকার সাথে তাদের এইরকমই পারফরমেন্স হবে কিনা সেটা ডাউট, বাট আজকেরটা যদি বলেন আনবিলিভেবল। কারণ আপনার রোস্টন চেইজ কিন্তু আগের খেলায় চান্সই পায় নাই, সেই হোপও কিন্তু চান্স পায় না ওই তাদের কম্বিনেশনের জন্য। এখন দেখেন ওদের মধ্যে, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ তো একসময় এমন টিম ছিল, আমরা যখন ছোট, ওয়েস্ট ইন্ডিজের খেলা হলেই আমরা জানতে চাইতাম যে কত উইকেটে জিতেছে বা কতটা কে জিতেছে, এই প্রশ্নটা করতাম না। সেই ওয়েস্ট ইন্ডিজ কিন্তু নামতে নামতে, বিশেষ করে যেহেতু ওদের ফিনান্সিয়াল প্রবলেম, সব বড় বড় প্লেয়ার যারা বিগার সাইজ সব কিন্তু বাস্কেটবলে চলে যাচ্ছে ইউএসএ তে। গ্রুপ 2 তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, যেটা ইকবাল ভাই বলছিলেন, এবং তারপর রয়েছে ইংল্যান্ড, রয়েছে সাউথ আফ্রিকা এবং ইউএসএ। সো কোন দুটো টিম আপনার ফেভারিট, যারা আসলে আমাদের সেমিফাইনাল খেলবে বলে আপনি মনে করছেন? আমি একটু, আমার মনে হয় যে বাংলাদেশ এবং সেই সাথে ইন্ডিয়ার হেড টু হেড একটু দেখে নিব। এটা আসলে বলার অপেক্ষা রাখে না আলটিমেটলি, বাট টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ও ভারতের পরিসংখ্যান যদি বলি, দলের স্কোর এবং জয় পরাজয় দেখতেই পাচ্ছেন। ইন্ডিয়া এবং 184, ওকে, আবার কার্ডটা যেহেতু চেঞ্জ হলো, জয় 4 বার ইন্ডিয়ার, ম্যাচ 4টি, হার 4 বার বাংলাদেশের, ওকে নো প্রবলেম। বাট ইন্ডিয়া 5 রানে জয় হয়েছে, এবং সেটা বৃষ্টির একটা ফ্যাক্ট ছিল সেই সময়টাতে। 184, 6 উইকেটে। রাইট, মিতু ভাই কি বলতে চাইবেন আসলে? আসলে দেখেন, আপনি যদি প্রথম দুইটা খেলা দেখেন, খুব ক্লোজ। আমি চাই আমরা জিতি, খেলা হোক, আমি এরকম একটা খেলা হোক, এবং সেটা যেন আমাদের ফেভারে যায়। এটা আমি বাঙালি হিসাবে, বাংলাদেশের সিটিজেন হিসাবে সেটা আমি চাই। কিন্তু চাওয়ার সাথে পাওয়ার মধ্যে যে ডিস্টেন্সটা, সেটা আমাদের ব্যাটসম্যানদের আপনার ওভারকাম করতে হবে। আদারওয়াইজ আপনি, আর আমাদের লাকও খারাপ, আমাদের দেখি মেজরিটি এসে আমরা টসে কেন জানি ভাইটাল খেলাগুলো জিততে পারি না। তো অনেক সময় আমার সাথে অনেকে দুষ্টামিও করে, আমি যখন বলি যে বাংলাদেশ জিতবে, বলে ভাই কিসে জিতবে, টসে? তো ওই জিনিসটা খারাপ লাগে শুনতে, কিন্তু যে পারফরমেন্স আমাদের ব্যাটসম্যানের, বিশেষ করে নাম না বলি, আপনারা জানেন, সবাই জানি, তো একটা প্লেয়ারকে আপনি কতবার চান্স দিবেন, তাদের তো নিজের একটা বোধোদয় হওয়া উচিত। এবং আমি মনে করি যে এই যে প্লেয়ারগুলো এতদিন ভালো খেললো, হঠাৎ খারাপ খেলছে বা কিছু একটা, প্রত্যেকটা টিমের সাথে আমি এটা বলেছি সব টক শোতে, যে একজন সাইকোলজিস্ট দেখেন, আজকে লিটন দাসকে কি আমি, আপনি বা উনি গিয়ে ক্রিকেট কিভাবে শট নিতে হয় শিখাবো? তার মনস্তাত্ত্বিক, সে যে ডাউন, তার কাঁধ যে নিচে পড়ে আছে, এটা আমরা চোখে দেখি। তো তাদের যে মোটিভেট করা, তাদের যে বুস্ট আপ করা, সের জন্য কিছু লোক লাগে এবং কিছু প্রোগ্রামও কিন্তু আছে। এবং কয়েকটা টিমের সাথে কিন্তু এরকম লোক আছে, যে আমি যেমন বিপিএল এর কথা একটু টেনে আনি, আমি তো বিপিএল চালিয়েছি, আমি জানি
আমি যদি এবিডি ভিলিয়ার্স, ক্রিস গেলস, তারপরে এরা তো সব খেলায় রান করে নাই, 0 করেছে, ব্রেন্ডন ম্যাকুলাম 0। তো এদেরকে কি চাঙ্গা রাখতে হয়, মানে ওদেরকে মানে আপনার কিছু শট শেখানোর নাই কিন্তু বেসিক্যালি। তো তাদের যে জেলিংটা, তাদের যে ওই যে চাঙ্গা রাখাটা, এটা করতে পারলেই কিন্তু একটা টিম ভালো করে। কারণ আপনি দেখবেন যে এই টিমটা জিতে, তার ভিতরে কিন্তু আরো আনুষঙ্গিক খেলোয়াড়দের বাইরে এই যে স্টাফ আছে, ম্যানেজার আছে, কোচ আছে, এদের সবার কিন্তু ভাইটাল কিন্তু আলাদা আলাদা আপনার সবার কিন্তু রোল আছে। সেই রোলে একজনও যদি আপনার গাফলতি করে, তখন পুরা সিস্টেম বন্ধ হয়ে যায়। তো সেই জায়গাগুলো আমাদের চোখ দিতে হবে। ওই যে ভাই বললো একটু আগে যে এদেরকে কিন্তু বোর্ড কম খরচ করে না কিন্তু আসলে। আমি কয়েকটা টক শোতে এটাও বলেছি যে আগের আমাদের যারা প্লেয়ার ছিল, মানে এই নাম বলতে গেলে মানে লং লিস্ট, তারা যদি এই ফ্যাসিলিটিস পেত, আমি কয়েকটা নামই বলি, ধরেন ইউসুফ রহমান বাবু, জিএম নশের প্রিন্স, দীপু রয় চৌধুরী, তারপরে আপনার ইভেন এই যে আতার আলী খান, এই যে বাসার, এরাও কিন্তু ফ্যাসিলিটিস পেয়েছে। কিন্তু আগের আমাদের যে টিম ছিল মানে অসম্ভব ভালো, এবং সবাই কিন্তু ইউনিভার্সিটির ব্লু। আমি বলছি না যে আপনার পিএইচডি করতে হবে, আমি বলছি না যে আপনার খুব ভালো একজন আপনার স্টুডেন্ট হতে হবে, বাট এরা যত প্লেয়ার আগে খেলেছে, ইভেন বাসার, ইভেন ফারুক, মানে এরা যার নামই বলবেন, হ্যাঁ, তারপরে মোস্তফা মহসিন মন্টু, তারপরে নাজিম সিরাজি বা আপনার লিন্টু, মানে এরা যেই প্লেয়ার সবাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ব্লু। আপনি ঢাকা ইউনিভার্সিটি পড়া মানে কিন্তু একটা বিরাট ইস্যু। তো সেই জিনিসগুলো কিন্তু আপনার এখানে গ্যাপ। এবং এইটার মানে এই না যে সবার ইউনিভার্সিটি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে ক্রিকেট খেলবেন, নট নেসেসারিলি। আমি কথাগুলো বলেছি যে ক্রিকেট এমন একটা খেলা, অন্য 8-10টা গেমের সাথে কিন্তু আলাদা। দেখেন, আপনি যদি ফুটবল খেলেন, টসটা শেষ, আপনি একটা সাইড নেবেন বা নেবেন না, বা সেন্টার করবেন। ক্যাপ্টেনের ভূমিকা কিন্তু আর তেমন কিছু নাই, আছে? আচ্ছা, বাস্কেটবলে নাই, ভলিবলে নাই, হকিতে নাই। কিন্তু ক্রিকেট এমন একটা খেলা, আপনি টস জিতলে কি করবেন, আপনার সেইটা দেখে ওয়েদার দেখতে হবে, পিচ দেখতে হবে, আপনার স্ট্রেংথ দেখতে হবে। তারপরে আপনি ফিল্ডিং সাজাবেন, কোন ব্যাটসম্যান কীরকম, তার এগেনস্টে কি ফিল্ডিংটা সাজাবেন। মিনিটে 20-20-তে কিন্তু খেলা ঘুরতে থাকে, আপনার সেই হিসাবে কিন্তু আপনার ইয়েটা করতে হবে। আপনার সেই ব্রেন যদি কাজ না করে, তখন কিন্তু আপনি কিন্তু তাল মিলিয়ে পারবেন না। প্লাস আপনি কোন ব্যাটসম্যানকে ড্রপ করে কাকে ওই জায়গায় নেবেন, কাকে কোন সময় আনবেন, কে গিয়ে পিঞ্চ হিটিং করবে, এভরিথিং ক্রিকেটে কিন্তু অল ক্যাপ্টেন। সুতরাং ক্যাপ্টেনকে আপনি ইয়াং একটা ক্যাপ্টেনের উপরে 3টা ফরম্যাটের বোঝা চাপিয়ে দিয়েছেন। বাট শান্ত ট্রাই করছে তার জায়গা থেকে। না, আপনি 3টা কেন দিবেন তাকে, মানে আপনি এই আলোচনা আসলে অন্য আলোচনার বিষয়। আমরা আবার যদি খেলায় ফিরে আসি, মিতু ভাই, দেখতেই পাচ্ছি ভারত আসলে এটা ওভারঅল দেখতে পাচ্ছি 13টি ম্যাচ, তার মধ্যে 12টিতে জয়লাভ করেছে, এবং বাংলাদেশ 1টিতে। হোম গ্রাউন্ড ভারতের 3টিতে ছিল, তাদের হোম গ্রাউন্ড আসলে তখন কোনো ম্যাচ ছিল না, এবং নিরপেক্ষ ভেন্যুতে কিন্তু 6টি ম্যাচ আসলে জয়লাভ করেছে ভারত। সো এই ক্যালকুলেশন দেখে খুব একটা বলার কিছু নেই। আমি পরবর্তী কার্ডটা একটু দেখে নেব, যেটা এটা শুধুমাত্র টি-20 ওয়ার্ল্ড কাপের আসলে পরিসংখ্যান বলছে। সেই জায়গা থেকে আপনি যেটা বলছিলেন যে প্রথম 2টি ম্যাচের কথা যদি আমরা বলি, 145 করেছিল বাংলাদেশ 6 উইকেট, এবং অন্যদিকে ইন্ডিয়া 184 6 উইকেট। পরের ম্যাচটাতে 146 7 উইকেটে ইন্ডিয়া, বাংলাদেশ 145 9 উইকেটে, এবং ইন্ডিয়া 1 রানে জয়লাভ করেছে। 2016-র কথা বলছি, ইন্ডিয়া 5 রানে জয়ী, এবং সেই ডিএল মেথডের কথা আবারও চলে আসে 2022-এ। 2014-তে ইন্ডিয়া 8 উইকেটে জয়ী হয়েছিল, এবং 2009-এ ইন্ডিয়া 25 রানে জয়ী। এত পেছনে যাব না, একটু 22-এর দিকে থাকতে চাই। একটা গুড ক্রিকেট আসলে আজকে আমরা দেখতে চাই, সেটা আমাদের সবার চাওয়া। আমি পরের কার্ডটা একটু দেখে নিব এই মুহূর্তে। ওকে, আই থিঙ্ক একটু বোধহয় টেকনিক্যাল ইস্যু, পরে কার্ডটা আসতে একটু লেট হচ্ছে। ওকে, পেয়ে গেছি। ভারতের বিপক্ষে টি-20-তে বাংলাদেশিদের রান, সাব্বির রহমান খেলছেন না, মুশফিকুর রহিম যেহেতু খেলছেন না, মাহমুদুল্লাহ রিয়াদ আছেন। 185 রান, ম্যাচ 11। লিটন দাস 157 রান, ম্যাচ 7। সৌম্য সরকার, আমি জানি না আজকে সৌম্যকে নামানো হবে কিনা, 9টা ম্যাচ খেলেছেন এবং 131 রান। ওকে, আমার মনে হয় যে আমি আরেকটা কার্ড রয়েছে, সেই কার্ডটা দেখে আমি একটা চট করে ছোট্ট একটা ব্রেকে যাব। ভারতের বিপক্ষে টি-20-তে বাংলাদেশের উইকেট, আলামিন হোসেন খেলছেন না, রুবেল হোসেন নেই, সাকিব আল হাসান রয়েছেন, 7 ম্যাচে 6টা উইকেট নিয়েছেন, এবং মুস্তাফিজুর রহমান নিয়েছেন 4 উইকেট 9 ম্যাচে। আমি এদের প্রসঙ্গে ফিরবো, তবে তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে ইরান ভাই ফিরে আসবো আপনার কাছে। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন
বেলামে প্রেজেন্স ব্যাটে বলে বিশ্বকাপে পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, এসএসআরএম স্টিল অ্যান্ড এডিএন টেলিকম। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। বেলামে প্রেজেন্স ব্যাটে বলে বিশ্বকাপে পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, এসএসআরএম স্টিল অ্যান্ড এডিএন টেলিকম। সঙ্গে রয়েছে মৌসুমী মো, আমার সঙ্গে আছেন ডাক্তার আনোয়ারুল ইকবাল মিতু, আমাদের সবার ভালোবাসার শুধু ক্রিকেট না স্পোর্টস অ্যানালিস্ট, আমি সবসময় সেটা বলি। এবং সেই সাথে রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এত বড় নাম কে রেখেছিল? আমার বাবা। আচ্ছা, ওকে, তার প্রতি অনেক শ্রদ্ধা। আমি আপনার কাছে কিছুক্ষণ থাকতে চাই। সর্বশেষ কবে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা হয়েছে? সর্বশেষ স্টেডিয়ামে গিয়ে খেলা দেখেছি বিপিএল ফাইনাল। যেহেতু আমার বাড়ি বরিশাল, ফরচুন বরিশাল, আর কুমিল্লার সাথে খেলা ছিল। তবে খুব ইন্টারেস্টিং বিষয় ছিল, আমার ঢাকা ইউনিভার্সিটি ছাত্রলীগের প্রেসিডেন্ট শয়ন, আমার বন্ধু, ওর বাড়ি কুমিল্লায়। তা দুজন পাশাপাশি বসে খেলা দেখেছি। পুরোটা সময় উত্তেজনা ছিল, মজা ছিল, মাঠ ভর্তি দর্শক ছিল। বরিশাল চিল্লানো, কুমিল্লা বলে চিল্লানো, কিংবা ভুয়া মানে খুব ফানি একটা বিষয় ছিল এবং খুব জমজমাট একটা বিষয় ছিল। তবে জিনিসটা ভালো লেগেছে ওভারঅল, একটা স্পোর্টিং মানসিকতা। এবং এই ধরনের ইভেন্ট যদি আমাদের দেশে আরও আয়োজন করা যায়, আমাদের দেশে স্পোর্টসকে বাঁচিয়ে রাখা সম্ভব। দিস শুড হ্যাপেন। যখন টিএসসিতে বড় পর্দায় খেলা দেখানো হয়, তখন কি পুরো দলবল নিয়ে গিয়ে আপনার খেলা দেখা হয় কিনা? হ্যাঁ, এবারও তো আমাদের এই বিশ্বকাপ দেখার জন্য আপনারা জানেন নগদের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকর্মীরা খেলা দেখার আয়োজন করেছে টিএসসিতে বিশাল পর্দায়। হাজার হাজার ছাত্রছাত্রীরা একসাথে বসে খেলা দেখে, খুব আনন্দঘন একটি পরিবেশ। যদিও ঈদের জন্য এই কয়েকদিন এই খেলা দেখার উৎসব মুখরতায় কিছুটা ভাটা পড়েছে, তারপর আশা করি 2-1 দিনের মধ্যে আবার স্টুডেন্টরা ফিরতে শুরু করলে জমে যাবে। আমরা নেতাকর্মীদের নিয়ে একসাথে খেলা দেখি, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের নিয়ে একসাথে খেলা দেখা হয়, খুব জমজমাট একটি পরিবেশ। টিএসসিতে আপনি কখনো দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু খুবই সুন্দর একটি পরিবেশ। দর্শকরা এখানে যারা দেখছেন তারা অনেকেই হয়তোবা উপভোগ করেছেন টিএসসিতে এসে খেলা দেখা। খুব সুন্দর একটি পরিবেশে খেলা দেখা হয় এবং একটি খুব সুন্দর এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। এটি আসলেই ভালো লাগার একটি বিষয়। এক্স্যাক্টলি। এবং আমার মনে হয় যে ওটাও একটা উৎসব। সবাই ভাবে যে আজকের ম্যাচটা আমরা বাসায় দেখবো না, টিএসসি যাই, সবাই মিলে হই হুল্লোড় করতে করতে দেখবো। সেটা ফিফা ওয়ার্ল্ড কাপ হোক, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ হোক, আর টি20 ওয়ার্ল্ড কাপ হোক। একদম। আমি মিতু ভাইয়ের কাছে যাবো। মিতু ভাই, টপ অর্ডার নিয়ে আলোচনায় ফিরতে চাই। যদিও আসলে একই আলোচনা করে করে আপনিও ক্লান্ত, আমিও ক্লান্ত। আমার মনে হয় টপ অর্ডার নিয়ে কথা বলতে বলতে আমরা একটু প্রবাবল 11টাও দেখে নেব এই মুহূর্তে। যেটা বলছিলাম আমি, সৌম্য সরকার এবং অবলিক দিয়ে লিখেছে তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাহিদ হৃদা, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মাহাদি। আমি জানি না শেখ মাহাদিকে নিলে আবার সৌম্য থাকছে কিনা। রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান, ওকে, আর মুস্তাফিজুর রহমান। আমার এখানে একটা কথা রয়েছে, মানে আমরা তাসকিনকে নিচ্ছি, মুস্তাফিজ 3টা এবং 3টা পেসার, রিশাদ রয়েছে লেগ স্পিনার, মাহমুদুল্লাহকে দিয়েও বল করাতে পারি, সাকিব আল হাসান থাকছে এবং শেখ মাহাদি থাকছে। তো আমরা কি আসলে এরকম লাইন আপে খেলবো, নাকি আমরা আবার জাকির আলীকে ফিরিয়ে আনবো? দেখেন, আসলে নাম না বলি, কারণ আমার কাছে মনে হয় আরেকটা ব্যাটসম্যান নেওয়া দরকার। কারণ আপনার এখানে কিন্তু শুধু আপনি যদি সত্যি সৌম্যকে খেলান, আপনাকে সৌম্যও কিন্তু একবার বল করে দিতে পারবে। মানে সৌম্যর বলটা কিন্তু ওখানে ইফেক্টিভ হবেও যদি খেলান। আর এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টা বলার অলরেডি আছে আপনি শেখ মেহেদির জায়গায়। ওইখানেই একমাত্র আপনি একজন ব্যাটসম্যান দিতে পারেন। এখন জাকির আলী। আমার আরও 2টা প্রশ্ন আছে। তাওহিদ হৃদয়কে আমরা একটু আগে আনতে পারি কিনা 3-এ, যদি সম্ভব, আমি জানি না। একই সাথে শেখ মাহাদি লাস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার এগেনস্টে খুব ভালো বল করেছে, যদিও তিনি আসলে রানে কিছু করতে পারেননি, প্রথম বলে আউট হয়েছেন, বাট সেই জায়গা থেকে বোলিংয়ে কিন্তু একটা ভালো কন্ট্রিবিউশন ছিল। মানে উইকেট হয়তো পাননি, বাট খরচে কম ছিলেন। আমি বলি, কারণ ইন্ডিয়ার কিন্তু প্রায় 7 জন ব্যাটসম্যান, একজন অলরাউন্ডার সেটার ভিতরে, হার্দিক পান্ডিয়া। এই যে ব্যাটসম্যান, ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যানও। তো আপনি কয়টা উইকেট নেবেন? আপনার কিন্তু আজকে জিততে হবে ব্যাটিং দিয়ে, মাথায় রাখেন। আপনি যদি টিম জিতাতে হয়, কারণ আমি তো এখানে ড্র করতে যাব না যে আমি ডিফেন্সিভ লাইন আপ দিলাম, ফুটবল আমি ড্র করে বের হয়ে আসলাম। ইউ হ্যাভ টু উইন। আর আরেকটা যেটা প্রশ্ন করলেন, তহিদ হৃদয়কে এখন সরানো ঠিক হবে না, এই কারণে ও এই পজিশনে প্রত্যেকটা জায়গায় খেলেছে। হি ইজ দ্য অনলি গাই যে ভালো করছে। ইভেন মোহাম্মদুল্লাহ কিন্তু এই ওয়ার্ল্ড কাপে তেমন একটা খেলতে পারছে না, বাট এর কিন্তু জ্বলে উঠতে হবে। সাকিব আল হাসানের কিন্তু গত খেলায় বোলিংও করেন নাই, আই ডোন্ট নো ওয়াই। আর আপনার ওনার যদি কন্ট্রিবিউশন করতে হয়, আজকে সবারই ব্যাটিংয়েই করতে হবে। আরেকটা পারেন আপনি জাকেরের জায়গায় ওইখানে আবার তামিমকে দিয়ে সৌম্যকে পিছিয়ে নিয়ে আসেন, তাহলে আপনি ব্যাটিংটা স্ট্রেংথ হবে। এবং সৌম্যকে নিলে একটা সুবিধা কি, ও 2-1 ওভার কিন্তু বল করেও দিতে পারবে, কারণ আপনার তো আর কোনো অপশন নাই, তাই না? আমাদের ওই তামিম থাকলে তো কোনো কথা ছিল না। কিন্তু এইটা আমি মনে করি যে একজন বলার আপনি এখান থেকে সরিয়ে, কারণ ওর ব্যাটিংটা তো আপনি একদিন দেখে আবার কিন্তু কমেন্ট করা ঠিক না।
কিন্তু হলেও আমি মনে করি আপনার 7টা ব্যাটসম্যান সেইভাবে দরকার, কারণ আমাদের এই 3 জন মানে বিশেষ করে এই 2 জন এই দুজনের হাতে কোনো রান নাই, আর এই দুজনের রান যদি আপনি আশা করেন তাহলে টিম হেরে গেছে। তো সুতরাং তাসকিনের হাতেও শট আছে, বাট আমি মনে করি যে আইদার জাকিরকে খেলাক অথবা তামিমকেই আবার খেলাক, কি হবে, আপনি তো হারবেন, মানে যদি ওইভাবেই ধরেন। তো ওই হিসাবে আমি মনে করি একজন ব্যাটসম্যান বেশি নেওয়া উচিত, কারণ আমাদের তো ব্যাটিংটাই দুর্বল, ওইখানেই আপনি কাজ করেন, বলার যেটা আছে সেটটা রেখে দেন। এই 4 জন তো থাকলোই, বরঞ্চ আমি দেখেন আরেকটা আমার খুব ফেভারিট প্লেয়ার কিন্তু শরীফুল, হি ইজ ওয়ান অফ দ্য কিন্তু ট্যালেন্টেড প্লেয়ার ইন আওয়ার এবং কান্ট্রি। রোহিত শর্মার এগেইনস্টে শরীফুলের রেকর্ড ভালো। ইয়েস, এবং শরীফুলের যেহেতু এখন এই 3 জন ভালো করে ফেলেছে আপনার, এই জন্য আর ওর কথাটা আমি বলি না, বাট লেফট আর্ম ফাস্ট বলার যদি আপনি ফাস্ট বলার মনে করেন তাহলে শরীফুল 1 নম্বর আমার চোখে আর কি। বাট এখন যেহেতু এরা ভালো করছে, এদের আর না ধরি, শুধু একটা জায়গায় আপনি চেঞ্জ করতে পারেন, সেটা হচ্ছে শেখ মেহেদির জায়গায় মানে সৌম্যও থাকলো তামিমও থাকলো, এইটা আমার কাছে মনে হয় যে বেটার হবে, এটা আমার ব্যক্তিগত মতামত। ওকে, আমি একটু পরের প্রবাবল 11টা দেখে নিব ইন্ডিয়া টিমের। রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, सूर्या कुमार यादव, शिवम दुबे, हार्दिक पांड्या, रविंद्र जडेजा, अक्षर पैटेल, कुलदीप यादव, जसप्रीत बुमराह এবং আশদীপ সিং। পরের লাস্টের দুটো নাম বলার সময় মানে প্রত্যেকের নামটা একটা আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি, লাস্ট দুটো নাম দেখে আমার খুব ভয় করছে যে আমাদের ব্যাটাররা আজকে কি করবে। আসলে কি মনে হয় ইনান ভাই, আমাদের ব্যাটাররা কি জ্বলে উঠতে পারবে আশদীপ সিং এবং জসপ্রীত বুমরাহর বোলিং এর এগেইনস্টে? নিঃসন্দেহে ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপের তো কথাই নেই, বোলিং লাইনআপও এবার বেশ ভালো। তো সেখান থেকে বাংলাদেশ টিমের জন্য খেলাতে একটু কঠিন, তবে আশা করছি ভালো করবে। আসলে আশায় বুকবাদী, আশায় বুক বেঁধেই থাকতে হবে। তো আমরা চাই, প্রত্যাশা করি আজকে আমাদের ব্যাটসম্যানরা ভালো করুক, আশা করি ভালো করবে। মানে হারানোর যেহেতু কিছু নেই, যতটা উইন করা যায়, যতটা ভালো খেলা যায়, জয় পরাজয় এটি চিন্তা না করে নিজের খেলাটা যদি 100% খেলে, আমার বিশ্বাস ভালো কিছু হবে। এখানে শো শেষ করতে করতে 7:45 7:30টায় ম্যাচ, আপনি কি পুরো দলবল নিয়ে টিএসসিতে আজকে খেলা দেখবেন কিনা, নাকি অন্য কোনো শিডিউল আছে? না, টিএসসি যাচ্ছি, আপনি সঠিক, টিএসসিতে গিয়েই খেলা দেখবো। হয়তোবা যাওয়ার সময় মধুর ক্যান্টিনে আমাদের যেটা প্রচলিত জায়গা, ওখানে গিয়ে একটু চা খেয়ে টিএসসিতে চলে যাবো, চা খেতে খেতে খেলা দেখা হবে। আমি চাই যে আজকে খেলাটা জমজমাট হোক এবং আপনি আনন্দ নিয়ে খেলা দেখুন। কি বলতে চাইবেন পুরো? আগে একটা কমপ্লেন করে নেই, সেটা হচ্ছে আজকেই আমি খবর পেলাম, মানে এটা আপনারাও জানেন, ইন্ডিয়া টিম পুরোটা আজকে সেন্ট্রাল উইকেটে প্র্যাকটিস করেছে। ওয়াই ইজ দ্যাট? এবং বাংলাদেশ টিমকে আশেপাশেও যেতে দেয়নি। এই যে আমি বলি, আমি ছোটবেলার থেকে ইন্ডিয়া এবং পাকিস্তান, মানে আমার ছোটবেলা, তখন আপনারা জন্ম হননি, হ্যাঁ, আমরা ওই সবসময় ছোটবেলায় ওয়েস্ট ইন্ডিজ সাপোর্ট করতাম, কারণ আমি পাকিস্তান তো 2 চোখে দেখতেও পারতাম না, ইন্ডিয়াও না, কারণ এদের এই যে মুরব্বিয়ানা, এই যে তাদের একটা মানে মোরল সুলভ আচরণ, কিভাবে একটা ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় আপনার সেন্ট্রাল উইকেটে একটা টিম প্র্যাকটিস করে আর একটা টিমকে যেতেই দেন না, দিস ইজ ভেরি আনফেয়ার। আমি এবার এরকম ভেরি শুনেছি, আনফেয়ার। আই ডোন্ট নো, যে যদি সেমিফাইনালে উঠে যায় তাহলে পরের সেমিফাইনালটা সম্ভবত ইন্ডিয়া খেলবে, এরকম তো আগে থেকে আপনি বলি, এবার প্রথম আমার কাছে সবকিছু আছে, এইবার যদি গ্রুপ পর্বে যদি ইন্ডিয়া সেকেন্ডও হতো তবেও এই গ্রুপেই আসতো, কেন কি ওই টাইমিংটাতে তাদের খেলা বেশি ব্রডকাস্ট হবে এবং এই গ্রুপেই থাকবে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া, কারণ এরা যেন সেমিফাইনালে একজন আরেকজনকে না ফেস করে। এই যদি হয় আপনার মানে মেন্টালিটি, আমি হাজার কথা বলেও কোনো লাভ হবে না। এই যে আমরা বলি বাংলাদেশের এগেনস্টে আম্পায়ারিং হয় বা হয়, খারাপ খেলছে বাংলাদেশ, তারপরেও যদি তাদের এগেনস্টেই আপনার এত কিছু, আমাকে বলেন যে আইদার আপনি 2টা টিমকেই প্র্যাকটিস করতে দিবেন, তা না হলে দিবেন না। তাহলে একটা টিম প্র্যাকটিস করলো আর একটা টিম প্র্যাকটিস করলো না, এইটা কোনো হতে পারে না। মানে যে কারণে দেখেন বাঙালি হিসাবে বা বাংলাদেশি মানুষ হিসাবে পাকিস্তান ইন্ডিয়াকে সাপোর্ট করার কোনো কারণ আমি দেখি না, কখনোই না। তো যাই হোক, আমি ওটা দেখে আমি বলেছিলাম 7টা ব্যাটসম্যান, এখন দেখি তো 8টা ব্যাটসম্যান। অক্ষর প্যাটেল ইজ ওয়ান অফ দ্য আইপিএল এর ওয়ান অফ দ্য মানে টপ রান গেটারের একজন। তো দেখেন তারা ব্যাটসম্যান কয়টা নিয়েছে, কারণ তাদের ট্যালেন্টে ভরপুর, কারণ ওখানে জাদেজা বল করবে, হার্দিক পান্ডিয়া বল করবে, শিবম দুবেও কিন্তু বল করতে পারে এদিকে। তবে একটা আমি অনুরোধ করব, যদি আমাদের কথা শোনে, সেটা হচ্ছে জসপ্রীত বুমরাহকে দেখে খেলতেই হবে, মাস্ট, কোনো ওয়ে নেই, মাস্ট। কারণ ওকেই দেখেন, আপনি পাকিস্তান কিন্তু হারার প্রধান কারণই হচ্ছে ফার্স্ট বলে রিজওয়ান ওকে মারতে গিয়ে কিন্তু বোল্ড হয়ে গেল, মানে যেই জিনিসটা ওর একেবারেই উচিত হয়নি। এবং ওই বুমরাহর বলটা যদি দেখে খেলতো
ইজি পাকিস্তান কিন্তু উইন করতো। তো আমাদেরও উচিত হবে ওপেনারদের বিশেষ করে আপনারা 2-3 ওভার আপনারা থাকেন, আপনারা 2-3 ওভার অন্তত মানে পিচে থাকেন, কামড়ে থাকেন, কিন্তু তাই বলে লিটনের খেলা না যেটা আপনার 25 বলে 16 করবেন তাহলে আপনি গেম হেরের জন্য আমি বললাম যে আগে ফিল্ডিং করলে একটা সুবিধা কি অন্য টিম যে ব্যাটটা করলো আপনি পিচটাও বুঝে যাবেন, 1 2 আল্লাহ করুক যদি কম রানে আপনি আউট করতে পারেন তাহলে কিন্তু দেয়ার ইজ আ চান্স। রাইট, আর আপনি যদি আগে ব্যাট করে আমাদের যে ব্যাটিং এর অবস্থা তাতে 100-এ অল আউট হয়ে গেল, হ্যাঁ তখন টেনশন একদম। আর কি বলবো, বাংলাদেশ টিমের কোন কোন প্লেয়ার আপনার খুবই ফেভারিট? দেখুন বাংলাদেশ টিমে তো আসলে সাকিবের সাথে ওনার সাথে রাজনৈতিক কারণে সখ্যতা বেশি, এর পাশাপাশি ওনার খেলাও পছন্দ, ভালো লাগে। আর মাশরাফির তো কথাই নেই, মাশরাফি তো আসলে ক্যাপ্টেন ম্যাচ, সবার প্রিয় মানুষ, যদিও এখন আর বাংলাদেশ টিমে উনি তো খেলছেন না, তারপর রাজনৈতিক মাঠে তার সাথে সখ্যতা, পরিচয়, সম্পর্ক, ভালো মানুষ। এই দুজনের খেলার প্রতি আসলে আগ্রহ ছিল। আর এবার নতুন করে রিশাদের খেলার প্রতি খুব আগ্রহ জমেছে, তার বোলিংটা খুবই নজর কাড়া। আমাদের এই প্লেয়ারটিকে নার্সিং করতে হবে, আমাদের খেলোয়াড় অনেক বেড়ে ওঠে, নতুন পর্যায়ে অনেক খেলোয়াড় চলে আসে, কিন্তু আমরা কিন্তু ধরে রাখতে পারছি না। এই বিষয়টা অ্যালার্মিং, আমাদেরকে এটা মোটিভেট করতে হবে, বুস্ট আপ করতে হবে, গিয়ার আপ করতে হবে। এই প্লেয়ারগুলোকে নার্সিং করে ধরে রাখতে পারলে বাংলাদেশ টিম একটা জায়গায় দাঁড়াবে। এই জায়গাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, এই জায়গাটা আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে। পাশাপাশি তাসকিন ভালো খেলছে, বেশ ভালো খেলছে, মোস্তাফিজও ভালো খেলছে, এই প্লেয়ারগুলো ওভারঅল ভালো লাগে, পছন্দ। আর যেই বিষয়টি নিয়ে আমরা সবসময় আলোচনা করছি বা ইদানিংকালে বেশ আলোচনা আসতেছে, টপ অর্ডারটা, আমাদের টপ অর্ডারটাকে আসলে একটু কাজ করা দরকার। কারণ টপ অর্ডারটা যদি ভালো না খেলে, একটা ম্যাচের কিন্তু শুরু ভালো না হলে শেষ পর্যন্ত সাস্টেইন করা যায় না, বিসমিল্লাহ গলতটা থেকেই যায়। তো এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। আর ওভারঅল প্রত্যাশা বাংলাদেশ টিম ভালো করবে, বাংলাদেশ টিমের ভালো করাটাই আমাদের জন্য ভালো লাগে, বাংলাদেশ টিমের ভালো করাটাই আমাদের হৃদয়ে প্রশান্তি যোগায়। একদমই তাই, এবং আমিও অপেক্ষায় আছি আজকের ম্যাচটা যে একটু ভালো খেলুক, সে ভালোটাই আমাদেরকে প্রশান্তি দেবে এবং গুড ক্রিকেটের জন্য আমরা সবাই অপেক্ষা করি। পুরো টিমের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, একটু যদি আমি আবার অন্য প্রসঙ্গে যাই, বাট আমার মনে হচ্ছে একটু ছোট্ট ব্রেক নিয়ে আমি আবার ফিরছি আপনার কাছে। দর্শক, সময় হচ্ছে আরও একটু বিরতি নেবার, ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে, সবাইকে আরও একবার ওয়েলকাম করছি বেলামে প্রেজেন্স ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, এসএসআরএম স্টিল অ্যান্ড এডিয়ান টেলিকম। সঙ্গে রয়েছে মৌসুমী মৌ, আমার সঙ্গে আছেন ডাক্তার আনোয়ারুল ইকবাল মৃত্যু, আমাদের সবার ভালোবাসার স্পোর্টস অ্যানালিস্ট, এবং সেই সাথে রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, অনেক বড় নাম দর্শক, মানে শেখ ওয়ালি আসিফ ইনান, আমাকে মনে করে নামটা বলতে হচ্ছে। এবং এই মুহূর্তে আমাদের হীরার টুকরো বড় ভাই যিনি আছেন এখন ওয়েস্ট ইন্ডিজে, সেখান থেকে তিনি যুক্ত হবেন আমাদের সঙ্গে, আব্দুল্লাহ হীরা, আমাদের সহকর্মী, আমাদের বড় ভাই। কেমন আছেন বস? আপনি মানে রোদে পুড়ে গেছেন মনে হচ্ছে হীরা ভাই, রোদে পুড়ে পুড়ে কি হীরা আরো বেশি মজবুত হচ্ছে? লাগলে তো তাই হয়, মানে আপনারা সুন্দর শীতাতপ নিয়ন্ত্রিত যদি স্টুডিওতে বসেন, সেখান থেকে আসলে বাইরের এই রোদের যে পোড়া অবস্থা, এটা টের পাওয়া খুব কঠিন। এবং এই সময়টা একদম খুব ডাইরেক্ট রোদ, তো মানে খুব লাগে আর কি। বলুন, আপনার প্রশ্নের জবাব দিতে চাই, জানতে চাই। এখানে আরো আজকে দুই প্রজন্মের দুজন আছেন, একজন ছাত্রলীগের নেতা, আরেকজন রয়েছেন আমাদের মানে ক্রিকেটের নেতা বলতে হবে, বা স্পোর্টসের নেতা, সবসময় স্পোর্টস নিয়ে কথা বলতে ভালোবাসেন, মিতু ভাই আছেন। আজকের যেই ম্যাচ এবং একটু পরেই শুরু হবে, হাতে খুব বেশি সময় নেই, 1.5 ঘন্টার মতো সময় আছে, তারপরে আসলে বাংলাদেশ মাঠে নামছে ইন্ডিয়ার। সো সামগ্রিকভাবে কি কি আপডেট রয়েছে কি জানতে চাই। একটু আগে মিতু ভাই বলছিলেন যে একপাক্ষিকভাবে বোধহয় প্র্যাকটিস করেছে ইন্ডিয়া টিম, সেই প্রসঙ্গ আপনার কাছ থেকে একটু জানতে চাই। দেখুন, বাংলাদেশ ভারত ম্যাচ মানেই একটা বাড়তি উত্তেজনা তৈরি হয়ে যায় এখন, এবং বেশ কিছু বিষয় নিয়ে তৈরি হয় এক ধরনের বিতর্ক, ম্যাচের আগে ম্যাচের পরে আমরা দেখতে পাই, এবং ম্যাচ চলাকালীন অনেক কিছু নিয়েই সামনে আছে। যেমন ম্যাচের আগের দিন অনুশীলন নিয়েও কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে, বাংলাদেশি গণমাধ্যমের একটা নজরে এসে, সেটা হলো যে ইন্ডিয়া দল ঐচ্ছিক অনুশীলনেও তারা সেন্টার উইকেটের একেবারে পাশের উইকেটে অনুশীলন, নেট ব্যাটিং এর অনুশীলন করার সুযোগ পেয়েছে। এটা বাড়তি সুবিধার উদাহরণ একটা মিন করে, যে ভারত অনেক বেশি ডমিনেট করে, আইসিসি তাদেরকে প্রায়োরিটি দেয়, এবং এই ধরনের আসলে আইসিসি চায় ভারত টিকে থাক, অনেক দূর যাক, তাহলে তাদের ব্যবসায়ী একটা ব্যাপার তো কার্যকর থাকে। আরেকটি বিষয় হলো যে ম্যাচে, এখন তো ম্যাচে আম্পায়ার বিতর্ক আমরা দেখতে পাই। বাংলাদেশ ভারত ম্যাচ মানে দুই একটা সিদ্ধান্ত যেটা বাংলাদেশের মানুষকে, সমর্থকদের খেপিয়ে তোলে, তো সেই রকম একটা বিষয় থাকে। সব মিলিয়ে টস একটা ব্যাপার বাংলাদেশের জন্য, এই ম্যাচে টস জেতাটা খুব জরুরি, কারণ বাংলাদেশের ব্যাটিং আপনি জানেন যে নড়বড়ে আছে,
মিতু ভাই সেখানে আছেন, ছাত্রলীগের ক্রিকেট মানে নেতা, মানে সে সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগের। তিনি অবশ্যই ক্রিকেট লাভার, তিনি অবশ্যই জানেন বাংলাদেশের বর্তমানে ভালো ব্যাটিং যাচ্ছে না। তো টস জিতলে যেটা হবে, ভারতকে যদি আগে ব্যাট করানো যায়, ভারত পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিশ্চয়ই মনে হচ্ছে, সেই ম্যাচে কিন্তু ভারত অল্প রানে আটকে গিয়েছিল। এরকম একটা প্রেশার ক্রিয়েট করতে পারলে, যদি যে উইকেটে খেলা হবে সেই উইকেটে সম্ভবত সাউথ আফ্রিকা ম্যাচটি হয়েছিল, এই ইউএসএ ম্যাচটি, সেই ম্যাচে কিন্তু সাউথ আফ্রিকা 194 করেছিল। তো ভারতকে টিকিয়ে রাখার সব চেষ্টা চলে আইসিসির, কিন্তু এর মধ্যেও বাংলাদেশের স্টেমিনা বা সামর্থ্য দেখাতে হবে। এখন শেষ মুহূর্তে লিটন দাস একটা ভয়ঙ্কর নাম ভারতের জন্য। মনে আছে 2022 সালে এডিলেডে লিটন দাস সেই বৃষ্টির বিঘ্নিত ম্যাচে কি দুর্দান্ত ইনিংস খেলেছিল। সেইটা একটা, লিটনও তো দম তুলে রেখেছেন, সম্ভবত এই ম্যাচে লিটন একটা ভালো ইনিংস উপহার দিবেন বাংলাদেশকে। যদি তেমনটা হয় তাহলে একটা উপভোগ্য ম্যাচ তো হবে অন্তত। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আমরাও আসলে তেমনটাই চাই যে লিটন 2022-এর সেই সময়কার মতো জ্বলে উঠুক, আজকে ডিফারেন্ট কিছু হোক। পেছনের আকাশটা খুব সুন্দর। হীরা ভাই অনেক ভালো থাকুন। আমার হাতে আর মাত্র 2 মিনিট সময় আছে, আমি কথা বলে তারপর র্যাপ আপ করছি। আশা করছি একটা গুড ম্যাচ আজকে আসলে আমরা উপভোগ করতে পারবো। থ্যাংক ইউ। চলে যাব আমি ইনান ভাইয়ের কাছে। কত স্কোর আশা করছেন আজকে? আজকে যেটি মিতু ভাই বললেন, হীরা ভাইও বললেন, বাংলাদেশ আগে বল করুক, এটিই চাই। তারপর যদি কোনো কারণে আগে ব্যাট করে, অন্তত 160 প্লাস যেন স্কোরটা যায়, তাহলে একটা ফাইটিং স্কোর অন্তত হয়। আর ইন্ডিয়া যদি আগে ব্যাট করে, অবশ্যই চাইবো তাদেরকে 150-র মধ্যে যেন র্যাপ আপ করা যায়। তাহলে কিছুটা পসিবিলিটি থাকলেও থাকে, বা ভালো কিছু করার সুযোগ রয়েছে। 160 প্লাস যদি আমরা আগে ব্যাট করি, আর যদি ইন্ডিয়া আগে ব্যাট করে তাদেরকে 150-এর মধ্যে বেঁধে ফেলতে পারলে বিশ্বাস খেলাটা পজিটিভ একটি রেজাল্ট আমরা আনতে পারবো, বা আমরা আমাদের গ্রিপে নিতে পারবো। ভাইয়া একটু আগে যেটা বলছিলেন সাউথ আফ্রিকার কথা, যে এই মাঠে খেলেছে এবং 194 করেছিল, অন্যদিকে কিন্তু তাদের এগেনস্ট ইউএসএ করেছিল 176। আমার কাছে মনে হয় যে দ্যাট ওয়াজ ভেরি গুড স্কোর। 176 মানে সাউথ আফ্রিকার এগেনস্টে ইউএস এর করা। সো এরকম একটা স্কোর করতে পারলেও আমরা মনকে সান্ত্বনা দিতে পারবো, রাইট? আমি তো প্রথম থেকে এই একটা কথাই বলে আসছি যে বাংলাদেশ যেন ভালো খেলে। আমার জেতা হারাটা পরে, আমার সাথে হীরার কথা কিন্তু সম্পূর্ণ মিলে গেছে। আমি আবারও বলছি যে টসে জিততে, একটা কথা বলি, একটা ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ প্রত্যেকটা টসে জিতেছিল, প্রত্যেকবার ব্যাটিং করেছে, প্রত্যেকবার হাফ টাইমের মধ্যে খেলা শেষ। তো সেই বৃত্ত থেকে কিন্তু কিছুদিন আগ থেকে বের হয়ে আসছে। পিচ বুঝে আপনি নেবেন, ঠিক আছে, বাট কিছু কিছু স্ট্র্যাটেজি থাকে। যেমন আপনি 8টা ব্যাটসম্যান, আপনি কয়টা আউট করবেন? 160 তাদের কাছে কোনো স্কোর না আমার চোখে। তো এখানে যেহেতু 170 হচ্ছে অ্যাভারেজ স্কোর, দুইটা আপনি 94 আর 70 ইয়ে করেন, 75 বা 80 হচ্ছে, যেটা আমাদের ব্যাটিং করে করাটা আমাদের জন্য ভেরি ডিফিকাল্ট। বাট ক্রিকেট তো কোনো একটা কারণে যদি আমরা শর্টার রানে, ও যে ভাই আমার ছোট ভাই যে বললো 50 বা 60তেও আমরা বুক করতে পারি, দেয়ার ইজ এ চান্স। কারণ আমাদের ব্যাটসম্যান যদি জ্বলে উঠতে পারে কোনো কারণে, ওইটাই। অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। শেষ করতে হচ্ছে আমাকে। দর্শক, একটা সুন্দর স্বপ্ন নিয়ে, আশা নিয়ে আমি অনুষ্ঠান শেষ করছি। আমি জানি না একটু পরে আমিও আসলে টিভি সেটের সামনে বসবো খেলা দেখার জন্য। অনেক শুভকামনা থাকবে টিম টাইগার্সদের জন্য। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। দেখা হচ্ছে আবারও অবশ্যই ডিবিসি নিউজের পর্দায়।